মুভির শুরুতে আমরা দেখি একজন ছেলে আর একটা মেয়ে একই সাথে শুয়ে আছে। মেয়েটা বলে, তুমি চাইলে আমাকে একটা কিস করতে পারো। সেই সময় ছেলেটা ভাবে, আমি কি তাকে একটা কিস করব? আর ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়। আসলে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। এই ছেলেটার নাম হচ্ছে সাকোতো, আর সেই আমাদের মেইন ক্যারেক্টার। এখানে একটা কথা আছে, সে এতক্ষণ ধরে যা দেখছিল দেখে আসলে একটা স্বপ্ন নাকি অতীতে ঘটে যাওয়া একটা ঘটনা। সাকোতো মনে মনে ভাবে, ওই মেয়েটা কে ছিল? ওকে দেখে আমার অনেক চেনা মনে হয়, কিন্তু আমি অনেক তার নাম বা তার কোনো কথাই আমার মনে পড়ছে না। কেন? সে কে? সাকোতো লক্ষ্য করে টেবিলের উপর তার ডায়েরিটা ধরে পড়ে আছে। সেই ডায়েরিটা হাতে নিয়ে দেখে সেখানে কিছু কথা লেখা আছে, কিন্তু এটা দেখে সে অনেক অবাক হয়ে যায়। এটা তারই হাতের লেখা, তবে সে তো লেখে নাই। এই ডায়েরিতে যা লেখা ছিল তা দেখে সাকোতো আরো বেশি অবাক হয়ে যায়। ডায়েরিতে লেখা ছিল, আমি জানি এই লেখাটা পড়ে তুমি বিশ্বাস করতে পারবে না, তবে এটাই সত্যি। মে মাসের 6 তারিখে আমার সাথে একটা বাণীগালের দেখা হয়। এখন সিন চলে যাবে ফ্ল্যাশব্যাকে। মানে সহজ কথাই বলি, মানে এখন যা হবে সবকিছু অতীতের ঘটনা। আর এটা কিন্তু সাকোতো একটা লাইব্রেরিতে গিয়েছিল কিছু বই পড়ার জন্য, আর ঠিক তখনই তার পাশ দিয়ে একটা বাণীগাল চলে যায়। জাপানিজ কালচারে অনেক মেয়েরা আছে নিজেদেরকে হট দেখানোর জন্য খরগোশের মতো পোশাক পরে ঘুরে। ওইসব মেয়েদেরকেই বাণীগাল বলা হয়, মানে নিজেদেরকে অ্যাট্রাকটিভ করানোর জন্য এই ধরনের পোশাক পরে। সাকোতো অবাক হয়ে পিছনে তাকায়। সে দেখে ওই বাণীগাল মানুষের সামনে গিয়ে অদ্ভুত সব কাণ্ড করছিল। এক সময় সেই মেয়েটা সাকোতোর পাশে এসে দাঁড়ায়। সাকোতো অবাক হয়ে তার দিকেই তাকিয়েছিল। এটা দেখে মেয়েটা একটু অবাক হয়, তাই সে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে দেখতে পারছো? সাকোতো মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। আর এই কথা শোনার পর মেয়েটা সেখান থেকে চলে যাচ্ছিল। সাকোতো পিছন থেকে তাকে ডাক দেয়, আপনি মাই সেনপাই না? সেনপাই মানে হচ্ছে সিনিয়র। এটা শুনে মেয়েটা দাঁড়ায়। সে বলে, তুমি আমাকে চিনো তাই না? সাকোতো বলে, হ্যাঁ, আমাদের স্কুলে সবাই আপনাকে চিনে। তখন মাই বলে, আজকে যা দেখেছো সবকিছু ভুলে যাও, আর আমার আশেপাশে কখনোই আসবে না। যদি পারো আমার কাছ থেকে 100 হাত দূরে থাকবা। এটা বলে মাই সেখান থেকে চলে যায়। সাকোতো বলদের মতো সেখানেই দাঁড়িয়েছিল। পরদিন সকালেও সে এটাই ভাবছিল যে সে গতকালকে কি দেখেছে। আর এখানে আমরা সাকোতোর পাশে আরেকটা মেয়েকে দেখতে পাই। এই মেয়ের নাম হচ্ছে কাদে। সে সাকোতোর ছোট বোন। এই মেয়ের মধ্যে অনেক সমস্যা আছে, যেটা আমরা পরে জানতে পারবো। কাদের সমস্যা নিয়ে 2টো মুভি আছে, যা হয়তো আমরা পরবর্তীতে সময় পেলে আনবো। তবে মনে রাখুন, সাকোতো আর কাদের মধ্যে যে সম্পর্কটা আছে এটা অনেকটা কমপ্লেক্স। সিন শিফট হয়, আমরা দেখি সাকোতো স্কুলে যাচ্ছে। এই স্কুলে সাকোতোর একজন বেস্ট ফ্রেন্ড আছে, তার নাম হচ্ছে ইউমা। সাকোতো ইউমাকে জিজ্ঞাসা করে, তোমার কাছে বাণীগাল কিরকম লাগে? ইউমা বলে, কি সত্যি কথা বলবো না মিথ্যা কথা বলবো? সাকোতো বলে, আমরা ব্রো, তাই মিথ্যা কথা বলার প্রয়োজন নেই, সত্যি কথাই বলো। ইউমা বলে, যদি আমার সামনে কোনো বাণীগাল আসে তাহলে আমি তাকে প্রথমে 2 চোখ ভরে দেখবো, তারপর তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করবো। সাকোতো বলে, তাই তো, তোমার একার না, বাণীগাল সবারই পছন্দ। আচ্ছা যাই হোক, ওইটা বাদ দাও। সামনে যে ওই মাই সেনপাইকে দেখছো, তার সম্পর্কে তোমার কি ধারণা? ইউমা বলে, মাই সেনপাই তো একজন সেলিব্রিটি, আমাদের স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে উনি। ও ব্রো, বুঝতে পেরেছি তুমি কেন জিজ্ঞাসা করেছো। তাকে তোমার ভালো লাগে তাই না? আমাদের স্কুলে মেয়ের অভাব নেই, তুমি যাকে ইচ্ছে তাকে পছন্দ করো, কিন্তু তার দিকে নজর দিও না। ব্রাহ্মণ হয়ে চাঁদের দিকে হাত বাড়ালে লাভ হবে না। সাকোতো ইউমার কাছে আরো কিছু জিজ্ঞাসা করবে, কিন্তু এর আগেই ইউমার গার্লফ্রেন্ড এসে তাকে জোর করে নিয়ে যায়। আমরা সাকোতোর মাধ্যমে জানতে পারি মাই একজন পপুলার অ্যাক্ট্রেস, তাই সে স্কুলের ফার্স্ট ইয়ার কমপ্লিট করতে পারেনি। যদিও সে অ্যাক্টিং বাদ দিয়ে স্কুলে জয়েন করে, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। সেই সময় সেকেন্ড ইয়ার শুরু হয়ে গেছে। অনেক মেয়েরা তাকে হিংসা করতে শুরু করে। তারা কি করে, তার পিছনে তাকে নিয়ে অনেক বাজে কমেন্ট করে, সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে অনেক রুমার্স ছড়ায়। এর ফলে কি হয়, কোনো ছেলে বা কোনো মেয়ে সাহস করে মায়ের কাছেও যেত না, কারণ তারা যদি মায়ের সাথে কথা বলতো তাহলে তাদের নিয়েও অন্যরা বাজে কমেন্ট করতো। বুঝতেই পারছেন, অনেক পপুলার হওয়ার কারণে সে কারোর সাথে ফ্রেন্ডশিপও করতে পারেনি। সাকোতো বসে বসে এগুলাই ভাবছিল। তখনই সেখানে ইউমার গার্লফ্রেন্ড চলে আসে। ইউমার গার্লফ্রেন্ড বলে, তুমি এখন থেকে আর ইউমার সাথে দেখা করবে না, এমনকি তার সাথে কথাও বলবে না। সাকোতো বলে, কেন, কি হয়েছে? ইউমার গার্লফ্রেন্ড বলে, তুমি কি জানো না স্কুলে সবাই তোমাকে নিয়ে কি বলে? ইউমা যদি তোমার সাথে কথাবার্তা বলে তাহলে বাকিরা ইউমাকে নিয়েও বাজে কমেন্ট করবে, আর তোমার জন্য ভালো হবে তুমি ইউমার কাছ থেকে দূরে থাকো। সাকোতো বলে, ও আচ্ছা এই ঘটনা, আগে বলবা তো। তবে একটা জিনিস তো বুঝলাম না, তুমি যে আমার সাথে কথা বলতেছো এতে কি তোমার সম্মান নষ্ট হয় না? এই কথা শুনে ইউমার গার্লফ্রেন্ড অনেক রেগে যায়, আর সে অনেক আজে বাজে কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। আগে থেকে বলে দেই যে এই এনিমিতে
অনেক বাজে কথাবার্তা আছে, আবার অনেক অ্যাডাল্ট টাইপের আর কি। তো আমি কি করেছি যে অনেক অ্যাডাল্ট কনভারসেশন আবার অ্যাডাল্ট কন্টেন্ট সব বাদ দিয়ে দিয়েছি। আপনারা যদি ওইগুলো দেখতে চান আলাদা, তাহলে আপনারা এই এনিমিটা দেখতে পারেন। এনিমির নামটা শুনেই তো বুঝতে পারছেন এটা কি রকমের এনিমি হতে পারে। যাই হোক, আমরা আবার স্টোরিতে ফিরে যাই। সাকুতো স্কুল শেষে বাসায় ফিরছিল। সে স্টেশনে যাওয়ার পর দেখে সেখানে মাই দাঁড়িয়ে আছে। মায়ের পিছন থেকে একটা ছেলে তার পিক নিতে চায়। বুঝতেই পারছেন মাই একজন পপুলার অ্যাক্ট্রেস, তো তাকে নিয়ে কেউ যদি একটা কমেন্টও করে তাহলে সেও পপুলার হয়ে যাবে। সাকুতো এটা দেখে কি করে, সে তার ফটোর মাঝখানে চলে আসে। আবার সাকুতো ওই ছেলেটাকে এমন কিছু কথা বলে যা শুনে ওই ছেলেটা ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। মাই এটা দেখে তাকে ধন্যবাদ দেয়। সাকুতো বলে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আমি তো ভেবেছিলাম ওই দিনের পর আমি তোমার কাছে এসেছি এজন্য তুমি রাগ হবে। মাই বলে আরে এটা তো সামনাসামনি রাগ হয়নি, মনে মনে আমি তোমাকে কয়েকটা গালি দিয়ে দিয়েছি আর কি, ওটা ব্যাপার না। মনে মনে মানুষকে গালি দেয়। সাকুতো আবার মনে মনে বলে এটা না বললেও হয়তো। আবার আরেকটা জিনিস বলে দেখি, সাকুতো কিন্তু খুব সহজেই যে কাউকে রাগাতে পারে। সাকুতো মায়ের সাথে কথা বলার চেষ্টা করে, মায়ও তার সাথে কথা বলে। অনেকক্ষণ কথা বলার পর সাকুতো জিজ্ঞাসা করে, তুমি বলেছিলে গতকালের ঘটনা যেন আমি ভুলে যাই, কিন্তু তোমাকে দেখতে এতটা হট লাগছিল যে আমি কোনোভাবেই বলতে পারিনি। সারাদিন সারা রাত শুধু তোমার কথাটাই ভাবছি। মাই লজ্জায় বলে, খবরদার ভুলেও আমাকে নিয়ে উল্টাপাল্টা কিছু ভাববে না। কিছুক্ষণ পর মাই বলে, তোমার নামে একটা পোস্ট দেখলাম, তুমি নাকি 3 জন স্টুডেন্টকে মেরে তাদের অবস্থা এতটাই খারাপ করে দিয়েছিলে যে তাদেরকে হসপিটালে ভর্তি হতে হয়েছে। সাকুতো বলে, আপনি আমার বিষয়ে খোঁজ নিয়েছেন? আমি তো পুরাই নিজেকে গর্বিত বোধ করছি, তবে আমার নামে এমন কিছু কেউ পোস্ট করছে তা আমি জানতাম না। সাকুতো জানবে বা কেমন করে, কারণ সে তো ফোন ইউজ করে না। মাই বলে, বলদ নাকি তুমি? আচ্ছা যাই হোক, তোমার ফ্রেন্ড আছে? সাকুতো বলে, হ্যাঁ অনেকগুলো ফ্রেন্ড আছে, প্রায় 2 জন। মাই বলে, বাহ, প্রায় 2 জন, তাও আবার অনেকগুলো ফ্রেন্ড। আচ্ছা এই সব টপিক বাদ দাও, আমার বিষয়ে তো অনেক কিছুই জানলে, এবার নিজের বিষয়ে কিছু বলো। গতকাল তুমি এইভাবে ঘুরছিলে কেন? মাই মন খারাপ করে বলতে শুরু করে, মাত্র 6 বছর বয়সেই সে একটা সাবানের অ্যাড করে। এই অ্যাড করার পর তাকে আর কোনোদিন পিছনে ফিরে তাকাতে হয়নি। এমন কোনো দিন ছিল না যখন তাকে টিভিতে দেখা যায়নি। তার লাইফের বেশিরভাগ সময় সে শুধু শুটিং করেই পার করেছে। প্রথম এটা তার ভালো লাগলেও আস্তে আস্তে কাজের প্রেশার বাড়তে শুরু হয়। সে কোনো জায়গায় ঘুরতেও যেতে পারতো না। একটা সময় তার পক্ষে এইসব নেওয়া আর সম্ভব হচ্ছিল না। তাই সে মনে মনে দোয়া করতে শুরু করে, যদি এই পৃথিবীর সবাই তাকে ভুলে যায় তাহলে কতই না ভালো হবে। সে তার ইচ্ছা মতো ঘোরাফেরা করতে পারবে, যেখানে ইচ্ছা যা ইচ্ছা তাই করতে পারবে। সে এমনই একটা দিনের স্বপ্ন দেখতে শুরু করে। এমনই করে হঠাৎ একদিন মাই লক্ষ্য করে তার আশেপাশে যারা আছে তারা কেউ তাকে দেখতে পারছে না। সেই দিন প্রথমবারের মতো মাই একা ঘোরাঘুরি করে। সে অনেক লোকের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কেউ তাকে দেখতে পারছিল না। আস্তে আস্তে তার আশেপাশে সবাই তাকে ভুলে যেতে শুরু করে। আবার সে যখন স্কুলে আসে তখন সে দেখতে পায় স্কুলের সবাই তাকে দেখতে পাচ্ছে। তখন সে একটা জিনিস বুঝতে পারে যে এই স্কুল আর এই স্কুলের আশপাশে যারা থাকে তারাই একমাত্র মাইকে দেখতে পায়। আর মূলত এই জন্যই মাই ভানিগাল কস্টিউম পরে এদিক ওদিকে ঘোরাফেরা করে। সে দেখার চেষ্টা করে কেউ কি তাকে দেখতে পায় কিনা। যেহেতু কেউ তাকে দেখতে পায় না, তাই সে ভানিগাল কস্টিউম পরে ঘোরাফেরা করে। যদি বাই চান্স কেউ তাকে দেখতে পায়, এটা শুনে সাকুতো বলে, আপনি কি আজকেও ভানিগাল কস্টিউম পরবেন? তাহলে আমিও আপনার সাথেই থাকবো। এটা শুনে মাই তার পায়ের উপর পা রেখে জুড়ে চাপ দেয়। সাকুতো বলে, আমি কত ভাগ্যবান, পপুলার মাই সেনপাই আমার পায়ের উপর পা রেখেছে। এক সময় মাই রাগে সেখান থেকে বের হয়ে যায়। মাই কি করে, একটা আইসক্রিম শপে যায় আইসক্রিম খাওয়ার জন্য, কিন্তু শপ ওনার তাকে দেখতেও পারছিল না, এমনকি শুনতেও পারছিল না। এটা দেখে সাকুতো অনেকটা অবাক হয়। তাই সে নিজে একটা আইসক্রিম কিনে সেই আইসক্রিমটা মাইকে দেয়। মাই বলে, প্রথম আমার এটা অনেক ভালো লাগতো, কিন্তু এখন আমি আর সহ্য করতে পারছি না। এইসবের চক্করে এমনও দিন যায় 2-3 দিন আমাকে না খেয়ে থাকতে হয়। এইভাবে আমার পক্ষে আর চলা সম্ভব হচ্ছে না। তুমি কি আমার এই কথাগুলো বিশ্বাস করো? সাকুতো বলে, হ্যাঁ, আর আমি এটাও জানি তোমার সাথে এটা কি হচ্ছে। মাই বলে, আমার সাথে কি হচ্ছে তুমি কি সত্যিই জানো? সাকুতো বলে, হ্যাঁ, এটার নাম হচ্ছে পুবার্টি সিনড্রোম। মাই এই কথা শুনে অবাক হয়ে যায়। সাকুতো বলে, অন্যের মনের কথা জানতে পারা, কারো ভবিষ্যৎ দেখতে পাওয়া বা কারো সাথে হঠাৎ করে শরীর পাল্টে ফেলা, এইসব আজব ঘটনাগুলোকে পুবার্টি সিনড্রোম নামে ডাকা হয়। কার সাথে এগুলো শুরু হয়েছে তা জানা যায়নি, কে এটার নামকরণ করেছে তাও না। মনে হয় সরকার চায় না কেউ এইসব বিষয়ে জানুক। সাকুতো বলে, মাই সেনপাই, আপনাকে আমার বাসায় আসতে হবে। মাই এটা শুনে সাকুতোর বাসার ভিতরে ঢুকে, কিন্তু সাকুতো রুমে গিয়ে তার শার্ট খুলতে শুরু করে। এটা দেখে মাই অনেক ভয় পেয়ে যায়। তখন আমরা দেখতে পাই সাকুতোর বুকে অনেক বড় একটা আঘাতের চিহ্ন। দেখে মনে হচ্ছে কোনো জন্তু তার বুকে আঘাত করেছে।
এই আঘাতটা সত্যি কিনা তাই দেখার জন্য মাই তার বুকে হাত দেয়। সাকোতো এটার মজা নিচ্ছিল। সে অদ্ভুত আওয়াজ করতে শুরু করে। মাই জিজ্ঞেস করে, এটা কি সত্যি? সাকোতো বলে, আমি কি পাগল যে তার বুকে এমন একটা মেকআপ করবে? তারপর সাকোতো তার ছোট বোনের একটা পিক দেখিয়ে বলে, এটা আমার ছোট বোন। ওর অবস্থা দেখে তোমার কি মনে হচ্ছে? ওর অবস্থা দেখে তোমার মনে হচ্ছে কেউ ওকে মেরেছে? তবে এটা সত্যি না, আমার বোনকে কেউ মারেনি। আমার বোন স্কুলে অনেক বেশি পপুলার ছিল, তাই তাকে নিয়ে গ্রুপে অনেকেই বাজে কমেন্ট করতে শুরু করে। সে স্কুল থেকে বাসায় আসার পর হঠাৎ করেই তার হাত পা কেটে যায়, আর এটা হয় পুবার্টি সিনড্রোমের জন্য। আর তার ঠিক কয়েকদিন পর আমি ঘুম থেকে উঠে দেখি আমার শরীর রক্তে ভিজে গেছে। আর যে আপনি হসপিটালের ঘটনাটা শুনছিলেন না, ওটা এইটাই। আসলে আমি হসপিটালে ভর্তি ছিলাম, আর মানুষে আমাকে নিয়েই বাজে বাজে কমেন্ট করা শুরু করেছে। আর ঠিক সেই সময় সাকোতোর ছোট বোন সেখানে চলে আসে। সে ওদেরকে এই অবস্থায় দেখে বলে, ছি, এমন কাজ করার আগে দরজা লাগিয়ে নিবে তো। তখন সাকোতো তাকে সব কিছু বুঝিয়ে বলে, আর সে মায়ের সাথে তার পরিচয় করানোর চেষ্টা করে। কিন্তু মাই কিছু বলার আগেই কাঁদে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এতে মাই একটু অবাক হয়, কারণ কাঁদে তাকে চিনে না। সে একজন ফেমাস সেলিব্রিটি, তাকে তো চিনার কথা। তখন সাকোতো বলে, ওই দিনের পর থেকে কাঁদে কারোর সাথে কথা বলতে পারে না। সে শুধু একমাত্র আমার সাথেই কথা বলে। আর সে কখনো এই বাড়ির বাইরেও যায় না, এমনকি দরজার বাইরেও যায় না। ফোন দেখলেও ভয় পায়। আর এজন্যই আমি আমার ফোনটাকে সমুদ্রে ফেলে দিয়েছি। তবে আপনার সমস্যার জন্য আমার কাছে একটা সমাধান আছে। যদি আপনি আবার আগের মতো অ্যাক্টিং শুরু করেন, তাহলে হয়তো সবাই আপনাকে চিনতে পারবে। সাকোতোর মুখে এই কথা শুনে মাই অনেক রেগে যায়। সে কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এরপর থেকে মাই আর স্কুলে আসে না। সাকোতো কি করে, সে তাদের স্কুলের একটা কম্পিউটার থেকে মায়ের সম্পর্কে সার্চ দেয়। মায়ের সম্পর্কে এত বাজে বাজে কমেন্ট সে দেখতে পায়, যা দেখে সাকোতোর অবস্থাও খারাপ হয়ে যায়, যে আসলে মানুষ তাকে নিয়ে এত বাজে কমেন্ট করে। সাকোতো এখন বুঝতে পেরেছে মাই এত ফেমাস হওয়ার পরেও কেউ কেন তার সাথে কথা বলে না। এইভাবে 2 সপ্তাহ পার হয়ে যায়। আমরা দেখি সাকোতো একটা শপে পার্ট টাইম কাজ করছে। সেই শপের মধ্যে একটা নিউজ রিপোর্টার সাকোতোর সাথে দেখা করতে আসে, কারণ সে পুবার্টি সিনড্রোম নিয়ে একটা আর্টিকেল লিখবে। তাই সাকোতো এই সম্পর্কে অনেক বেশিই জানে, আর তার সাকোতোর কাছ থেকে এই ইনফরমেশনগুলো খুবই দরকার। সাকোতো বলে, আপনি কি চান? আপনার জন্য আমাদের যে পরিস্থিতিটা আরও খারাপ হয়ে যাক? রিপোর্টার বলে, না, তোমার পিক হলেই চলবে, কাদের পিক লাগবে না। সাকোতো বলে, আপনার মাথায় সমস্যা আছে, আমি একটা অ্যাম্বুলেন্সে ফোন দিচ্ছি, তারা এসে আপনাকে পাগলাখানায় নিয়ে যাবে। রিপোর্টার বাধ্য হয়ে বলে, তুমি যদি পুবার্টি সিনড্রোম সম্পর্কে আমাকে কিছু ইনফরমেশন দাও, তাহলে আমি যেসব ইনফরমেশন কারো কাছে নেই সেই সম্পর্কে তোমাকে ইনফরমেশন দেব। এটা শুনে সাকোতো বলে, আপনি কি জানেন অ্যাক্ট্রেস মাই কেন তার অ্যাক্টিং ছেড়ে দিয়েছে? রিপোর্টার একটা শয়তানি হাসি দিয়ে বলে, আমি এই বিষয়ে অনেক কিছুই জানি। সিন শিফট হয়, আমরা দেখি একটি মেয়ে সায়েন্স ইকুইপমেন্ট দিয়ে চা বানাচ্ছে। এই মেয়েটির নাম হচ্ছে কলি। সে হচ্ছে সাকোতোর বেস্ট ফ্রেন্ড। ভাই, আমি জীবনে ওর মতো সায়েন্টিস্ট দেখি নাই। সাকোতো মনে মনে বলে, ভুলেও এই কেমিক্যাল মিশানো যাবে না, তাহলে নিশ্চিত আমি মরবো। এরপর সাকোতো তার কাজের কথা বলে। সে বলে, ধরো আমি যদি কাউকে দেখতে না পারি তাহলে কি করব? কলি বলে, চোখে ডাক্তার দেখাও। সাকোতো বলে, এরকম না তো, মনে করো আমি কারো সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু সে আমাকে দেখতে পারছে না। কলি এটা শুনে বলে, তার মানে তুমি লুকিয়ে মেয়েদের টয়লেটে যেতে চাও? তোমার মতো লুচ্চার থেকে এর থেকে বেশি কিছু আশা করাও যায় না। সাকোতো আর কি করবে, সে কলিকে সবকিছু বুঝিয়ে বলে। এটা শোনার পর কলি অনেক চিন্তা করে একটা থিওরি দেয়। আসলে থিওরিটা হচ্ছে সম্পূর্ণ সায়েন্টিফিক। তাকে কেউ কেন দেখতে পারছে না, আবার যারা মাইকে দেখতে পায় না তারা মায়ের সম্পর্কে সব কিছু কীভাবে ভুলে যায়, এই নিয়ে একটা সায়েন্টিফিক থিওরি দেয়। কলি যা কিছু বলেছে সব কিছু আমার মাথার উপর দিয়ে চলে গেছে। তার সত্ত্বেও আমি যতটুকু বুঝতে পেরেছি তাই আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি যে আসলে আমাদের মাইন্ড যেই জিনিসটাকে অপছন্দ করে, মানে আমরা যাকে অপছন্দ করি, যারা আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমাদের মাইন্ড চায় সেই জিনিসটাতে আমরা ভুলে যাই। তাদেরকে আমাদের মাইন্ড খুব সহজে নোটিস করে না। যেমন ধরেন, আমার সামনে 10 জন লোক দাঁড়িয়ে আছে, কিন্তু তার মধ্যে আমি একজন লোককে একদম দেখতেই পারি না। তাহলে আমার মাইন্ড কি করবে, তাকে আমি সবার পরে দেখব, আমি বাকি 9 জনকে আগে দেখব, তারপর তাকে দেখব। মানে বুঝতে পারছেন যে এটা কিভাবে কাজ করে? আবার শুধু তাই না, বা তার সাথে কাটানো মুহূর্তগুলো আমি আস্তে আস্তে ভুলে যাব, কারণ আমাদের মাইন্ড যেটাকে গুরুত্বপূর্ণ মনে করে সেটাকে স্টোর করে। এইভাবেই আমাদের মাইন্ড কাজ করে। আর মায়ের ক্ষেত্রেও ঠিক সেরকমই হয়। এই বিষয়টাকে কনফার্ম করার জন্য সাকোতো
ওই সব ওনারের কাছে যায়, এমনকি তাকে জিজ্ঞাসা করে সে কি মায়ের সম্পর্কে কিছু জানে, কিন্তু আসলে সত্যিই সেই সব ওনার মাইকে তাই ভুলে গেছে। শুধু সে না, যারা মাইকে দেখতে পায় না তারা সবাই মায়ের সম্পর্কে ভুলে গেছে। ঠিক সেই সময় সাকোতোর একটা কথা মনে পড়ে। মাই বলেছিল যত দিন যাচ্ছে আস্তে আস্তে করে বেশি বেশি মানুষ তাকে ভুলে যাচ্ছে। এর ফলে মাই মাঝে মাঝে 2-1 দিন না খেয়ে থাকে। এই কথাটা মনে করে সাকোতো দৌড়াতে শুরু করে। সে গিয়ে দেখে মাই তার বাড়ির সামনে বসে আছে। সাকোতো জিজ্ঞাসা করে তুমি এখানে বসে আছো কেন? মাই বলে এখন কেউ আর আমাকে দেখতে পায় না, আমি 3 দিন ধরে না খেয়ে আছি, প্লিজ আমাকে কিছু খাবার দাও। সাকোতো তাকে খাবার দিয়ে বলে তোমার অবস্থা এতটাই খারাপ যে তুমি ভিক্ষাও করতে পারবে না। এটা শুনে মাই তাকে জার্ক বলে গালি দেয়। তারপর সাকোতো মাইকে নিয়ে একটা শপে যায়। সাকোতো জিজ্ঞাসা করে তোমাকে তো কেউ দেখতে পায় না, তাহলে তুমি চুরি করে খাচ্ছ না কেন? যে কোনো দোকানে যাইবা, গিয়ে যা ভালো লাগে তাই খেয়ে ফেলবা, কেউ দেখতেও পারবে না। মাই বলে ছোটবেলা থেকে আমার চুরি করার অভ্যেস নেই, তাই আমি এটা করতে পারি না। তবে এটা সত্য, আমি যে জিনিসটাকে ধরি সেটা গায়েব হয়ে যায়, সেই জিনিসটাকে আর কেউ দেখতে পায় না। এই সুযোগে সাকোতো বলে তাহলে আমাকে জড়িয়ে ধরো, দেখি আমিও তোমার মতো গায়েব হয়ে যাই কিনা। মানে তাদের মধ্যে আরো অনেক ফানি কিছু হয়। তারা একসাথে বাসায় ফিরছিল। সাকোতো মায়ের সাথে অ্যাক্টিং নিয়ে অনেক কথা বলতেছিল। এক সময় সাকোতো বলে এই সামান্য বিষয়ে আপনার অ্যাক্টিং বাদ দেওয়া ঠিক হয়নি। মাই পিছনে ফিরে সাকোতোকে অনেক জোরে একটা চড় মারে, তার চোখ দিয়ে পানি পড়ছিল। মাই বলে আমি তখন মিডল স্কুলে পড়তাম, আর আমার ম্যানেজার ছিল আমার মা। তিনি অনেক টাকার বিনিময়ে একটা কন্ট্যাক্ট করে, আমাকে শুধু বলেছিল একটা ম্যাগাজিনের জন্য কয়েকটা পিক তুলবে, কিন্তু সেখানে আমি গিয়ে দেখি ছোট সুইমস্যুট রেডি করা ছিল। আমার মা অলরেডি কন্ট্রাক্ট সাইন করেছে, তাই আমাকে এটা করতেই হবে। সবার সামনে হাসলেও ভিতরে ভিতরে আমি কাঁদছিলাম। আর সেই দিনে আমি বুঝতে পারি আমার মা টাকা ছাড়া কোনোদিনই আমাকে কেয়ার করেনি। মাই তখনও কাঁদছিল। সাকোতো বলে আমি জানি আপনি যদি অ্যাক্টিং না করেন তাহলে আপনি সবার মাঝ থেকে হারিয়ে যাবেন, হয়তো একদিন কেউ আপনাকে আর দেখতে পাবে না। নিজেকে বাঁচান আর সবাইকে দেখিয়ে দেন। সাকোতোর কথা শুনে মায়ও নিজের প্রতি একটু বিশ্বাস অর্জন করতে পারে। তারপর সে বলে তুমি এই বিষয়ে কিভাবে জানলে? কারণ এই বিষয়ে তো হাতে গোনা কিছু লোক ছাড়া কেউই জানে না। তখন সাকোতো বলে দেয় আসলে সে তার পোভার্টি সিনড্রোম নিয়ে সবকিছু রিপোর্টারকে বলে দিয়েছে। এতে মাই রেগে যায়। সে ওই রিপোর্টারের ফোন নাম্বার নিয়ে তাকে ফোন দেয় আর তার সাথে একটা ডিল করে। এই ডিলটা হলো মাই আবারও অ্যাক্টিং শুরু করবে। ওই রিপোর্টার কোনোভাবেই সাকোতোর ছবি আর সাকোতোর দেওয়া ইনফরমেশন টিভিতে আনতে পারবে না। তার বদলে মাই অ্যাক্টিং শুরু করার পর ফ্রিতে তার টিভিতে একবার ইন্টারভিউ দিবে। তাদের মাঝে এই ডিল হয়। এই পয়েন্টে আমরা বুঝতে পারি মাই সাকোতোর প্রেমে পড়ে গেছে। মাই যাওয়ার আগে বলে কাল ঠিক 10টায় আমি স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকবো, তুমি যদি 1 মিনিটও লেট হও তাহলে আমি সেখান থেকে চলে যাব। তার মানে মাই তাকে ডেটের জন্য অফার করছে। এটা শুনে সাকোতো অনেক খুশি হয়ে যায়। সেই পরের দিন সকালে ঘুম থেকে উঠে খুশিতে ডেটে যাচ্ছিল। তখনই সাকোতো দেখে একটা ছোট্ট বাচ্চা কান্না করছে। সে তার কাছে গিয়ে বলে তুমি কাঁদছো কেন? মেয়েটা বলে আমার আম্মুকে আমি খুঁজে পাচ্ছি না। সাকোতো তাকে হেল্প করতেই যাবে, ঠিক সেই সময় একটা মেয়ে এসে পিছন থেকে সাকোতোর পাছায় লাথি মারে। মেয়েটা ভাবে সাকোতো মনে হয় কোনো কিডন্যাপার। সাকোতো তাকে সবকিছু বুঝেই বলে। মেয়েটা তার কাছে মাপ চায়। সাকোতো বলে এখন মাপ চেয়ে কি হবে, তোমার লাথির জন্য আমার পাছা ফেটে 2 ভাগ হয়ে গেছে। মেয়েটাও সহজ সরল, সেও ভাবে মনে না আসলে অনেক সিরিয়াস প্রবলেম। তাই সে বলে তুমিও আমাকে একটা লাথি মারো আর আমরা দুজনের সমান সমান হয়ে যাই। এখন আমি ভাবছিলাম যে সাকোতো হয়তো তাকে মারবে না, বুঝিয়ে ছেড়ে দেবে, কিন্তু না, সাকোতো সত্যিই তাকে লাথি মারে, তাও আবার অনেক জোরে। আর ঠিক সেই সময় একটা পুলিশ তাদেরকে দেখে ফেলে। পরে আর কি, সে সাকোতো আর ওই মেয়েকে দুজনকেই ধরে পুলিশ স্টেশনে নিয়ে যায়। ওই অফিসার তাদেরকে 1.5 ঘন্টা ভাষণ দিয়ে তারপর ছাড়ে। এখানে একটা জিনিস মনে রাখবেন, সাকোতো যে ওই মেয়ের পেছনে লাথি মেরেছে এই জন্য সাকোতোকে কিন্তু অনেক বড় একটা মাসুল দিতে হবে। এটা আবার এই জায়গায় না, পরের মুভিতে দিবে। তো আশা করি এই মুভিতে অনেক কমেন্ট করেন, অনেক লাইক করেন, যাতে আমরা পরের মুভিটাও আনতে পারি। পরের মুভিটা আবার টাইম লুপ নিয়ে, তো বুঝতেই পারছেন ওটা অনেক ইন্টারেস্টিং হবে। এইসবের চক্করে সাকোতোর অনেক লেট হয়ে গেছে। সে গিয়ে দেখে সেখানে মাই নেই। সাকোতো ভাবে মাই সম্ভবত চলে গেছে। আর ঠিক সেই সময় মাই পিছন থেকে বলে তোমার সাহস তো কম না, একটা মেয়েকে 1.5 ঘন্টা দাঁড় করে রেখেছো, তা আবার ফার্স্ট ডেটে। সাকোতো ভাবে মাই তো 1.5 ঘন্টা অপেক্ষা করার মতো মেয়ে না, তার মানে আমার সামনে যে আছে সে একটা প্রতারক, যে মায়ের রূপ নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। এটা শুনে মাই বলে তোমার শরীর মায়ের খাওয়ার জন্য চুলকাচ্ছে। এই কথা শোনার পর সাকোতো বুঝতে পারে ওটা আর কেউ না,
মাই। তারপর তারা ট্রেন দিয়ে যাওয়া শুরু করে। মাই বলে, তুমি আমাকে এত হেল্প করছো কেন, সত্যি করে বলো তোমার মতলবটা আসলে কি? সাকোতো বলে, এটা মতলবের কি হলো? আপনার মতো এত সুন্দর একটা মেয়ের ক্লোজ যদি আমি হতে পারি, এটা তো আমার ভাগ্যের ব্যাপার। যদি আপনি আমার প্রেমে পড়ে যান, সেটা তো শোনাই সোহাগা। মাই বলে, ওইসব না, আমাকে হেল্প করার পিছনে ভালো কোনো কারণ আছে, থাকলে সেটা বলো। সাকোতো মন খারাপ করে বলে, বিপদের সময় কেউ যদি তোমার পাশে না থাকে, এর মতো দুঃখের বিষয় আর হয় না। যখন আমার ছোট বোনের পুবার্টি সিনড্রোম দেখা দিয়েছিল, তখন আমার পাশে কেউ ছিল না, এমনকি আমার বাবা মাও ছিল না। ঠিক সেই সময় আমার মাথায় শুধু একটা দিন সেই ঘুরপাক কাটছিল, আত্মহত্যা। জানতাম না কি করব, নিজেকে অনেক একা মনে হচ্ছিল। সবাইকেই বলি, কিন্তু কেউই আর বিশ্বাস করে না, কারণ এমন অস্বাভাবিক ঘটনাকে বিশ্বাসও করতে চায় না। আর ঠিক সেই সময় আমার পাশে একজন এসে দাঁড়ায়। মাই বলে, সে কি কোনো মেয়ে? সাকোতো বলে, হ্যাঁ, তার নাম হচ্ছে শোকো। হঠাৎ একদিন তার সাথে আমার দেখা হয়। সে আমার সবগুলো কথাকে বিশ্বাস করে আর আমাকে অনেক সাপোর্ট করে। দেখে মনে হচ্ছিল সে আমার থেকে 2 বছরের বড়। এখন একটা কথা বলে দেই, সাকোতো যে স্কুলে পড়ে সেইটা ওখানকার সবচাইতে নামি দামি স্কুল, আর সেখানেই মূলত শোকো পড়তো। সাকোতো শোকোর জন্যই সেই স্কুলে ভর্তি হয়েছে। এখন বুঝতে পেরেছেন মেন কাহিনীটা কোন জায়গায় গড়াচ্ছে? মানে সাকোতো শোকোকে ভালোবাসে। এটা শুনে মাই রেগে ট্রেন থেকে নেমে যায়। সে বলে, তাহলে শোকোকে কি তুমি প্রপোজ করেছিলা? সাকোতো বলে, না, আমি তাকে খুঁজে পাইনি। এমনকি একদিন লুকিয়ে আমি স্কুলে সব স্টুডেন্টদের নাম দেখেছি, কিন্তু তাদের মধ্যেও শোকোর নাম ছিল না। আমার বিশ্বাস শোকো আমাকে কখনো মিথ্যা কথা বলেনি। সে বলেছে সে এই স্কুলে পড়ে। মাই তাকে জিজ্ঞাসা করে, তুমি কি ওকে ভালোবাসো? সাকোতো কোনো কিছু না ভেবেই বলে, হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। আমি আমার নিজের থেকেও বেশি ওকে ভালোবাসি। মাই বলে, অবাক করা বিষয় তো, তুমি ডেট করছো আমার সাথে আর ভালোবাসো আরেকজনকে। আমি তোমার মতো লুচ্চা আগে কখনোই দেখিনি। এটা বলে মাই সেখান থেকে চলে যায়। মাই একটা বিচের কাছে আসে, আর ঠিক সেই সময় একজন মহিলা আসে। এই মহিলা হচ্ছে মায়ের মা। মাই তাকে মেসেজ দিয়ে এখানে এনেছে। মাই এখন আবারও অ্যাক্টিং শুরু করবে, তবে সে তার মার হয়ে আর কাজ করবে না। মায়ের মা তাকে দেখতেই পায় না, সে তার পাশ দিয়ে চলে যায়। এটা দেখে মাই আর সাকোতো দুজনেই অবাক হয়ে যায়। মায়ের মা সাকোতোর কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে মেসেজ দিয়েছিলে? সাকোতো তো পুরাই অবাক। সে মায়ের মা হয়, তাহলে সে মাইকে কেন দেখতে পাচ্ছে না? সাকোতো বলে, আমি মায়ের সাথে একই স্কুলে পড়ি। মায়ের মা বলে, মাই, সে আবার কে? এই কথা শোনার পর সাকোতো বলে, আপনি আপনার নিজের মেয়েকে চিনেন না? মায়ের মা বলে, আমার তো কোনো সন্তান নেই। বুঝলাম না, আজকে আমার অনেক ইম্পর্টেন্ট একটা কাজ ছিল, তারপরেও আমি তোমার মেসেজ পাওয়ার পর এখানে চলে এসেছি। মায়ের মা বুঝতে পারছিল না সে এখানে কেন এসেছে। সে ওই মেসেজটা চেক করে, মেসেজের মধ্যে সবকিছুই ঠিক ছিল। মায়ের মা মায়ের নাম দেখতে পারছিল না। তার মানে মায়ের পুবার্টি সিনড্রোম এখন মায়ের মার উপরও কাজ করছে। মায়ের মা বলে, এই মেসেজের মধ্যে কারো নাম নেই, তারপরও গতকাল এই মেসেজ দেখার পর আমি এখানে দৌড়ে চলে এসেছি। এই কথা শুনে সাকোতো আর মাই দুজনেই শক। যদি মায়ের মাই তাকে ভুলে যায়, তাহলে বাকি লোকেরা তাকে কিভাবে মনে রাখবে? এই ঘটনা ঘটার পর সাকোতো যাকে পায় তাকেই মায়ের সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু না, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মাইকে সবাই ভুলে গেছে। তবে এখানে একটা কথা হচ্ছে, সাকোতো কেন মাইকে ভুলেনি সেটা জানতে পারবেন একটু পরেই। মাই আর সাকোতো মিলে অনেক জায়গায় যায়, অনেক মানুষকে জিজ্ঞাসা করে। সাকোতো সেই নিউজ রিপোর্টারকে আবারও ফোন দেয়। নিউজ রিপোর্টারও মাইকে ভুলে গেছে। সাকোতো জিজ্ঞাসা করে, তাহলে আপনার সাথে গতকালকে রাত্রে যে ডিলটা হয়েছিল সেই ডিলটা কি করেছে? নিউজ রিপোর্টার বলে, তোমার সাথে না আমার ডিল হয়েছিল। সাকোতো বলে, কি? আমার তো আপনার সাথে ডিল করার মতো তেমন কিছুই নেই। নিউজ রিপোর্টার বলে, আমি তা জানি না, তবে কোনো একটা বিষয়ে তোমার সাথে আমার ডিল হয়েছিল, যার জন্য আমি আর ওই আর্টিকেল পাবলিশ করব না। সাকোতো বলে, আমরা আরো দূরে যাব, এখানে না হলে অন্য কোথাও। কেউ না কেউ তো আপনাকে অবশ্যই চিনবে, আমি দিব না আপনাকে এভাবে হারিয়ে যেতে। সাকোতো প্রমিস করে, কেউ যদি আপনাকে নাও চিনে, আমি তো আপনাকে চিনি, আমি কখনোই আপনাকে বলবো না, আমি সারা জীবন আপনার পাশে থাকবো। তারা ট্রেনে করে অন্য আরেক জেলায় যাচ্ছিল। সেখানেও গিয়ে তারা জিজ্ঞাসা করে, কিন্তু না, সবাই মাইকে ভুলে গেছে। এক সময় মাই পুরোপুরি ভেঙে পড়ে। মাই বলে, সাকোতো, তুমি কি আমাকে দেখতে পারছো? তোমার কি আমার কথা মনে আছে? তুমি কি আমাকে মনে রাখবে, নাকি সবার মতো তুমিও আমাকে ভুলে যাবে? সাকোতো তাকে আবারও আশা দিয়ে বলে, আমি কখনোই আপনাকে ভুলবো না। এই সবের চক্করে অনেক রাত হয়ে যায়। তাই তারা চিন্তা করে আজকের বাসায় না গিয়ে তারা একটা হোটেলে রাত কাটাবে। মাই গোসল করে ফ্রেশ হতে যায়। এখানেও তাদের মাঝখানে অনেক অ্যাডাল কথা হয়। তখন সাকোতো তার বেস্ট ফ্রেন্ড ইয়োমাকে ফোন দেয়। সে ভেবেছিল ইয়োমাও মায়ের কথা ভুলে গেছে। এখানে শক করা বিষয় হলো ইয়োমার মায়ের
মায়ের কথা মনে ছিল। তারপর সাকোতো কলিকে ফোন দেয়। কলি ফোন ধরে বলে এখন রাত্রে কয়টা বাজে? সাকোতো বলে 1:20। বলো এত রাতে কেউ কাউকে ফোন দেয়? সাকোতো ক্ষমা চেয়ে বলে যে প্লিজ খুব বেশি আর্জেন্ট। তোমাকে ওই দিন বললাম না মাই সেনপাইয়ের কথা, তার এই পুবার্টি সিনড্রোম বাড়তে বাড়তে অনেক বেশি বেড়ে গেছে। এখন যদি আমরা কিছু না করি তাহলে মাই সেনপাইকে সবাই ভুলে যাবে আর সে এই দুনিয়া থেকে সবসময়ের মতো হারিয়ে যাবে। তবে তাদের কাছে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আছে। মোটামুটি সব শহরেই মাই সেনপাইকে সবাই ভুলে গেছে, কিন্তু স্কুলের কয়েকজন এখন তাকে মনে রেখেছে। কলি এই বিষয়ে আরও রিসার্চ করতে শুরু করে। এরপরে তারা একই বিছানার মধ্যে শুয়েছিল, তাদের মধ্যে অনেক কথাবার্তা হয়। এক সময় মাই বলে, হে সাকোতো, তুমি কি আমাকে একটা কিস করতে চাও? আসলে এই সিনটা আমাদের মুভির শুরুতেই দেখানো হয়, তবে সাকোতোর এটা মনে নেই। সাকোতোর কেন মনে নেই সেটা আমরা একটু পরে জানতে পারবো। মায়ে আরও বলে, তুমি চাইলে আমার সাথে যা কিছু করতে পারো, আমি না করব না। আমি যদি কখনো হারিয়ে যাই তুমি কি আমাকে খুঁজে বের করতে পারবে? সাকোতো বলবে, অবশ্যই আমি আপনাকে খুঁজে বের করব আর পিছন থেকে হাক করে বলবো, মাই সেনপাই আপনি আমার। মাই কথা ঘুরিয়ে বলে, তোমার যা ইচ্ছে, তবে আমি খুব তাড়াতাড়ি আবার অ্যাক্টিং শুরু করব, মনে হয় তাহলে কেউ আর আমাকে ভুলবে না। এখন এইসব কথা বলে মাই কিন্তু ঘুমিয়ে যায়। অন্যদিকে সাকোতো ঘুমাতে পারেনি, কারণ মাই তাকে এমন কিছু বলেছে যা যে কোনো ছেলে শুনলেই সে আর ঘুমাতে পারবে না। পরের দিন সাকোতো স্কুলে এসে কলির সাথে দেখা করে। কলি বলে, ইয়োমাও মাইকে ভুলে গেছে, গতকাল রাতে কি তুমি ঘুমিয়েছিলে? সাকোতো বলে, না। কলি বলে, আমিও ঘুমাইনি। তার মানে এটাই একটা কারণ। আমি স্কুলের অনেক কি জিজ্ঞাসা করেছি, কেউই আর মাই সেনপাইকে চিনে না, তার মানে ঘুমিয়ে হচ্ছে একটা কারণ। তখন কলি একটা এক্সপেরিমেন্ট করে, ক্যাট ইন দ্য বক্স নামে। সব কিছু শুরু হয়েছে এই স্কুল থেকেই, কারণ স্কুলেই মাই সেনপাই প্রথম অদৃশ্য হয়ে চলার মতো অভিনয় করত, আর সবাই মায়ের বাজে কমেন্ট পড়ে তারাও এভাবে মাইকে ইগনোর করার অভিনয় করত। আর এভাবেই মূলত শুরু হয় মাই সেনপাইয়ের পুবার্টি সিনড্রোম। এই স্কুলেই হচ্ছে মাই সেনপাইকে ফিরিয়ে আনার মূল চাবি। সে আরও বলে, ইউমা গতকাল রাতে মাই সেনপাইকে মনে ছিল, কিন্তু আজ সকালে তার আর মনে নেই। এর কারণ একটাই, ঘুম। ঘুমের সময় আমাদের মাইন্ড সবচাইতে বেশি দুর্বল থাকে, আর ঠিক সেই সময় মাই সেনপাইয়ের পুবার্টি সিনড্রোম আমাদের উপর হামলা করে আমাদেরকে সব কিছু ভুলিয়ে দেয়। সাকোতো এটা শুনে অবাক হয়ে যায়। তার মানে সে যদি গতকাল রাতে ঘুমাতো তাহলে সেও মাই সেনপাইকে ভুলে যেত। সাকোতো বাসায় এসে ওষুধও খায় যেন তার ঘুম না হয়, আর তারপর সে এই পর্যন্ত যা হয়েছে তা নিয়ে একটা ডায়েরি লিখতে শুরু করে। যদি বাই চান্স সে কখনো মাই সেনপাইকে ভুলে যায় তাহলে সে এই ডায়েরিটা পড়ে অন্তত মাই সেনপাইকে আবারও মনে করতে পারে। সাকোতো মাই সেনপাইকে বলতে চায় না, তাই সে কোনোভাবেই ঘুমাতে পারবে না, কারণ ঘুমালেই সে মাইকে ভুলে যাবে। তবে আরেকটা জিনিস বলে দেই, কলি আর সাকোতোর মধ্যে যে কথাবার্তা হয়েছে সেগুলো সব মাই সেনপাই শুনতে পেয়েছে। সে জানে সাকোতো ঘুমালে সেও মাইকে ভুলে যাবে। প্রায় 4 দিন পর সে আবার কলির সাথে দেখা করে, কিন্তু কলি মাইকে ভুলে গেছে। আর এই দিকে সাকোতোর অবস্থা খুবই খারাপ। একদিন তার ফ্রেন্ড তাকে বলেই ফেলে, তোমাকে দেখতে একদম জম্বিদের মতো, কেন এমন কেন, রাত্রে কি ঘুমাও না নাকি? বিষয়টা এতটাই খারাপ হয়ে যায় যে সাকোতোর স্কুলে একটা পরীক্ষা শুরু হয়, কিন্তু সাকোতো পরীক্ষার খাতায় না লিখে তার হাতেই লিখতে শুরু করে। মাই এই সব কিছু আর নিতে পারছিল না। সে জানে সাকোতো কেন ঘুমাচ্ছে না, কিন্তু সাকোতোর এই অবস্থা দেখে তার আর সহ্য হচ্ছে না। রাতে সাকোতোর বাসায় মাই আসে। সে বলে, তুমি 4-5 দিন ধরে ঘুমাচ্ছ না কেন? সাকোতো বলে, আমার এক্সাম ছিল তো আমি এক্সামের প্রিপারেশন নেইনি তাই। তো মাই তাকে পড়াতে শুরু করে, মানে পড়াতে বলতে তার বিভিন্ন সাবজেক্টের মধ্যে বিভিন্ন সাজেশন দিতে শুরু করে যে কোনটা আসতে পারে। সে আরো অনেক বিষয়ে কথা বলে। এক সময় হঠাৎ সাকোতো আর চোখ খুলে রাখতে পারে না, সে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছিল। এখানে হয়েছে কি, মাই সাকোতোর ড্রিঙ্কে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। সাকোতো ঘুমাতে চায় না। সে বলে, মাই সেনপাই আমি ঘুমালে আপনাকে সবসময় মতো হারিয়ে ফেলবো। মাই বলে, সমস্যা নেই, তুমি ঘুমাও, আমি তোমার পাশেই আছি। সে কান্না করে বলে, সাকোতো চিরবিদায়। আর সাকোতো ঘুমিয়ে পড়ে। তার পরের দিন সকালে সাকোতো ঘুম থেকে উঠে, আর মুভির শুরুতে যা হয়েছিল তা কিন্তু আমরা এখানে আবারও দেখতে পাই। সাকোতো ডায়েরিটা হাতে নিয়ে পড়ে, কিন্তু এর ভিতরে সে কিছুই বুঝতে পারে না, কারণ এখানে মাই সেনপাইয়ের কোন নাম ছিল না, ঠিক মতো তারিখ দেওয়া ছিল না, সব কিছুই দেওয়া ছিল, কিন্তু সাকোতো কোনো কিছু দেখতে পারছিল না। তার কাছে মনে হচ্ছিল যে অর্ধেক লেখা আছে আর অর্ধেক ব্লার হয়ে আছে। তো সাকোতো কোনো কিছু বুঝতে না পেরে সে স্কুলে আসে। স্কুলে আসার সময় ইউমা বলে,
আজকে তোমাকে অনেক ভালো দেখাচ্ছে, না হলে কিছুদিন যাবত তোমাকে দেখতে একদম জম্বির মতো লাগছিল। এখানে সাকোতোর ফিল হয় কেউ যেন তার উপর নজর রাখছে, কিন্তু সে কাউকে দেখতে পায় না। সাকোতো পরীক্ষা দিতে শুরু করে। সে এখানে একটা জিনিস লক্ষ্য করে, পরীক্ষার প্রশ্নে যা এসেছে সাকোতো তাই পড়েছে, তার মানে তার 100% কমন পড়েছে। এটা কিভাবে সম্ভব? সে একটু ভাবে, তারপর সে চিন্তা করা বাদ দিয়ে দেয়। পরের দিন সাকোতো আবারও স্কুলে আসে। তখন কলি তাকে একটা চিঠি দেয়। সাকোতো বলে, এটা কি লাভ লেটার নাকি? কলি বলে, ছি, লাভ লেটার, তাও আবার তোমাকে? সাকোতো এটা খুলে দেখে এটার মধ্যে অনেক সাইন্টিফিক থিওরি দেওয়া। সাকোতো বলে, এটা আবার কোন ধরনের লাভ লেটার? পড়ার পরে বুঝতে পারে এখানে মূল লেখা আছে, তুমি যদি তাকে আবার ফিরিয়ে আনতে চাও তাহলে সবাইকে তাকে মনে করার মতো একটা কারণ দাও, এমন একটা কারণ দাও যাতে সবাই আবারও বাধ্য হয় তাকে চিন্তা করতে। কলি বলে, এটা আমার বইয়ের মধ্যে ছিল, সাথে একটা নোটও ছিল, এই নোটে লেখা, তুমি যদি কোনোদিন এই লেটার খুঁজে পাও তাহলে সেটা সাকোতোকে দিয়ে দাও। সাকোতো বুঝতে পারছিল না কলি তাকে এটা কেন দিল। সাকোতো আবারও পরীক্ষা হলে যায়। সে আজকেও দেখে তার 100% কমন পড়েছে। সে এটা নিয়ে ভাবতে শুরু করে, আর তখনই তার মনে পড়ে সে এগুলো নিজে পড়েনি, কেউ তাকে এগুলো সাজেস্ট করেছে পড়ার জন্য। আর তখনই তার আস্তে আস্তে মায়ের সব কথা মনে পড়তে শুরু করে। সাকোতো কান্না করতে শুরু করে। সে এক সময় পরীক্ষার হল থেকে দৌড়ে বের হয়ে আসে। সাকোতো মনে মনে বলে, আমি তোমাকে আর কখনোই বলতে চাই না, তুমি আমার অনেক কাছের একটা মানুষ, আমি সবার কাছে তোমাকে আবারও ফিরিয়ে আনবো। কলির দেওয়া সেই চিঠি পড়ে সাকোতো বুঝতে পেরেছে এখন তাকে কি করতে হবে। সে একটা প্ল্যান করে, যদিও প্ল্যানটা একটু বাজেই ছিল, কারণ তবে কাজ করবে। সাকোতো দৌড়ে তাদের স্কুলের মাঠে আসে। সাকোতো চিৎকার করে বলে, ওই বলদের দল, সব আমাকে শোন। সাকোতো তার পরিচয় দেয়, তারপর বলে, আমাদের স্কুলের 3rd ইয়ারের একজন স্টুডেন্ট, তার নাম মাই, আমি তাকে ভালোবাসি, আমি তাকে কিস করতে চাই, আমি তাকে হাগ করতে চাই, কারণ আই লাভ হার। সাকোতো চিৎকার করে এগুলো বলতে শুরু করে। সে মাইকে এইভাবে ভালোবাসে, ওইভাবে ভালোবাসে, সে মায়ের সাথে কি করবে কি না করবে সব। সাকোতোর চিৎকার শুনে সব স্টুডেন্টরা সাকোতোকেই দেখছিল, আর সবাই মনে মনে ভাবে, মাই আবার কে? যেহেতু এই লুজারটা তাকে ভালোবাসে, তার মানে সেও কোনো লুজারই হবে। তারাও মাইকে মনে করার চেষ্টা শুরু করে। সাকোতো আরও বলে, আমি তাকে অনেক অনেক ভালোবাসি, তার সাথে আমি ডেটে যেতে চাই। তখন পিছন থেকে কেউ একজন বলে, আমি এখানেই আছি। সাকোতো তাকিয়ে দেখে সে আর কেউ না, মাই। সাকোতো বলে, আমার কাছে একটাই সুযোগ ছিল যে আমি আপনাকে কতটা ভালোবাসি। মাই কান্না করে তার দিকে এগিয়ে আসে। সাকোতো মনে করে মাই তাকে হাগ করবে, সেও হাত বাড়িয়ে তার দিকে এগিয়ে যায়, কিন্তু হয় উল্টো। মাই তার কাছে এসে অনেক জোরে একটা চড় মারে আর বলে, তুমি না প্রমিস করেছিলে আমাকে কখনোই ভুলবে না, তাহলে ভুলে গেলে কেন? তুমি কি জানো আমি কতটুকু একা হয়ে গিয়েছিলাম? মাই জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? সাকোতো বলে, হ্যাঁ, আপনাকে অনেক ভালোবাসি। আর অন্যদিকে সব স্টুডেন্টদের মনে পড়ে যায় মাই আসলে কে। সবাই বলতে শুরু করে মাই আর সাকোতোর মধ্যে আসলে সম্পর্কটা কি। তখন মাই সবার সামনে চিৎকার করে বলে, সাকোতো সে একটা লুজার, তার মতো লুচ্ছা এই স্কুলে আর কেউ নেই, আমি তাকে কখনই ভালোবাসবো না। তারপর সে আবার সাকোতোকে বলে, তুমি এখন থেকে 1 মাস এখানে দাঁড়িয়ে সবার সামনে আমাকে প্রপোজ করবে, আর আমি 1 মাস তোমাকে রিজেক্ট করব, 1 মাস পর তোমাকে হ্যাঁ বলো। আর এরই মাধ্যমে মাই আবারও সবার মাঝে ফিরে আসে। সবাই মাইকে আবারও দেখতে শুরু করে। এই মুভি এখানেই শেষ, তবে এখানে কিছু পয়েন্ট রয়ে গেছে, যেমন ধরেন সাকোতোর সাথে শোকোর সম্পর্কটা আসলে কি, আর সাকোতো শোকোকে কেনই খুঁজে পাচ্ছে না, সে কি কখন শোকোকে খুঁজে পাবে? অন্যদিকে সাকোতো যে মেয়েটাকে লাথি মেরেছে সেই মেয়েটা সাকোতোকে সাথে কি করবে, আসলে কাদের সাথে কি হয়েছে, সে কেন ঘরের বাইরে যায় না, আবার তাদের ভাই বোনদের মধ্যে সম্পর্কটা এতটা কমপ্লেক্স কেন, সেটাও আমরা পরে অন্য একটা ভিডিওতে জানতে পারবো। এখানে অনেক অনেক মিস্ট্রি রয়ে গেছে। সাকোতোর বুকে ওই কাটা দাগটা কিসের, বা এই সব কিছু নিয়ে আমরা আস্তে আস্তে ভিডিও বানাবো। আজকের জন্য এই পর্যন্তই, আশা করি ভালো থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুখে থাকেন, নিজের খেয়াল রাখবেন।